আমার জানা নাই, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত নিয়ে যাও। আমার মানবতাবাদী বলতে এখন তোমরা বেঈমান বলো, কোনো অসুবিধা নাই। বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নাহিদকেও নিয়ে এসেছিল। আমাকে চোখ খুলে দিয়ে নাহিদকে দেখছে যে কিন্তু নাহিদ দুইটারই ক্রসে দিয়ে দেবো। নাহিদের হয়তো আমাকে দেখাইছে চোখ বেঁধে, ওকে ও বুঝতে পারেনি, আমি বুঝতে পারিনি, কিন্তু আমাদেরকে যে ক্রসে দিয়ে দেবে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতর প্রথম অংশেই ব্যারিস্টার সুমন নতুন করে আবার গর্জে উঠেছে। ডাক্তার ইউনূসকে নিয়ে অনেক কথা বলেছেন। ডক্টর ইউনূস উনি নাকি বাংলাদেশের টাকা বিদেশে বিভিন্ন জায়গায় পাচার করে থাকেন, অর্থাৎ মানুষকে নির্বাচন করতে টাকা দেন। তবে দেশের টাকা কেন বাইরে দেন, এই প্রশ্নই তুলেছেন ব্যারিস্টার সুমন। এদিকে বিশেষ করে আরেকজন ভিপি নূর, ডাকসুর ভিপি নূর, উনি যে তথ্য দিলেন ডিবি হারুনের বিরুদ্ধে, ডিবি হারুন কি করেছিল নাহিদ এবং ভিপি নূরকে, সেই তথ্যগুলো জনগণের সামনে তুলে ধরলেন জামিন পাওয়ার পরে। এই সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আপনারা অনেক কিছু তথ্য পাবেন, যে তথ্যগুলোর মাঝখানে আপনারা ব্যারিস্টার সুমনকে ধরতে পারবেন। যে মানবতার ফেরিওয়ালা আমরা বলতাম, সে মানবতার ফেরিওয়ালা আজকে কোথায়, কি করছেন উনি জনগণের জন্য, নাকি উনি দেশ থেকে লন্ডনে উপস্থিত হয়ে গেছেন? এই প্রশ্নটা সবারই। হয়তোবা উনি দেশে থেকে এই বক্তব্যটি দিচ্ছেন না, উনি দেশের বাইরে গিয়ে বক্তব্যটি দিচ্ছেন। চলুন আমরা ব্যারিস্টার সুমনের সেই বক্তব্যতে চলে গেলে বুঝতে পারো ব্যারিস্টার সুমন দেশের মানবতা ফেরিওয়ালা কিভাবে হয়েছে। আমার জানা নাই, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে। বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন। শুনেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই দুঃসময়ে, এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, এই সময়ে আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব, যে যার খুলস থেকে বেরোয় আসে। প্রতিবাদ করার সময় আছে, আমাদের যা যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো, আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা, আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না। কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি। শুনেন, দেশের মধ্যে দুই দলের মধ্যে বিভক্তি থাকতে পারে, কিন্তু আরেক দলকে পরাজিত করার জন্য বিদেশের যারা, আপনারা জানেন যে এই আমেরিকা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি। ৭১ সালের যুদ্ধের সময় আমেরিকা আমাদের বিরোধিতা করছে। এখন যখন বাংলাদেশ যখন অন্য লেভেলে চলে যাচ্ছে উন্নয়নের দিক থেকে, তখনও কিন্তু আমেরিকা আমাদের বিরোধিতা করতেছে। এই ইউনূস সাহেব দেখেন, আপনারা ইউনূস সাহেবের বলবেন যে আমি ইউনূস সাহেবের বদনাম করি কিনা। এই ইউনূস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। একটা মানুষ যখন বারবার যখন প্রধানমন্ত্রী হইতে চান, তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। পদ্মা সেতুতে উনি বিরোধিতা করছেন। শুনেন, যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন, এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না। এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন, নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনোদিন মানুষ ছাত্রলীগের সাবেক নেতা এবং হিসাবে আজকে আমি বলে আসছি যে আমার যত তকমা আছে সব তকমা তোমরা নিয়ে যাও। আমার মানবতাবাদী বলতে এখন তোমরা বেঈমান বলো, কোনো অসুবিধা নাই। কিন্তু পর্যন্ত আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে আছি এবং দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সেই বক্তব্যগুলো শুনেছেন। উনি ডক্টর ইউনূসকে নিয়ে কি বক্তব্যগুলো দিয়েছে, এখানে আপনাদের মতামত পোষণ করছি। আপনারা মতামত করুন, কমেন্ট করুন যে ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলছে ডক্টর ইউনূসকে নিয়ে কতটা যৌক্তিক আর কতটা অযৌক্তিক, সেটা সঠিকটাই আপনারা তুলে ধরবেন।
তবে তার আগে আবারও নতুন করে গর্জে উঠলেন যে ডাকসু ভিপি নূর, উনি অ্যারেস্ট হওয়ার পরে ওনার সঙ্গে কি কি ঘটেছিল, কত ভয়ানক তথ্য আপনাদেরকে দিবে আজকে, যে তথ্যগুলা হয়তো আপনাদের শোনার পরে বুকটা কেঁপে উঠবে, যে মানুষকে কিভাবে এতটা নির্যাতন করতে পারে যা আমাদের জানা ছিল না। এই সূত্রগুলো নিয়ে যখন ভিপি নূর উনি মুক্তি পেয়ে বের হয়ে আসলেন, আসার পরে যখন জনগণের সামনে এই কথাগুলো বলেছেন, অনেকেই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন। কেননা নাহিদ এবং ভিপি নূর দুজনকেই এক পর্যায়ে তারা ক্রসফায়ার দিতে চাইছিল। তাহলে মানুষ কি করতে পারে স্বার্থের জন্য? চলুন আমরা ভিপি নুরের কাছে চলে যাই, তাহলে বুঝতে পারবো কি ঘটেছিল তাদের। এই কারণে বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নাহিদকেও নিয়ে এসেছিল। আমাকে চোখ খুলে দিয়ে নাহিদকে দেখছে যে কিন্তু নাহিদ দুইটারই ক্রসে দিয়ে দেবো। নাহিদের হয়তো আমাকে দেখাইছে চোখ বেঁধে, ওকে ও বুঝতে পারেনি, আমি বুঝতে পারিনি, কিন্তু আমাদেরকে যে ক্রসে দিয়ে দেবে এরকম ভাবে, যে কত শত শত মানুষ ক্রস ফায়ারে দিয়ে দিচ্ছে, চোখ মতো দু একটা দিলে কি হবে, তাদের আচরণটা এরকম ছিল। আমাকে 18ই জুলাই ভোর রাতে বা মধ্যরাতে 3টা কি 3:30টার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। আমি তো আমার ছোট বাচ্চা আমার কাপড়ে প্রস্রাব করে দিয়েছিল, আমার কাপড়টা ভিজা। আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করে যাই। চিলে যেমন শিকার করে ঠিক অমনি ভাবে গেঞ্জি এখানে আমাকে একেবারে চ্যাং দোলা করে আমাকে টেনে হেসছে নিচে নামালো। আমার বাচ্চা প্রস্রাব করার কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিল, আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই। কিন্তু গাড়িতে উঠে এই জম টুপি বলে যেটা, কালো টুপি পরাইলো, হাই সাউন্ডে মিউজিক গাড়িতে। জিজ্ঞাসাবাদের জন্য সকালবেলা খাওয়ার পরে নিয়ে গেল। কারণ হচ্ছে আমি নাহিদ এবং সার্জিসের সাথে ফোনে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই 8 দফা দেওয়া যায়। তখন বলছিল যে ভাই আপনি একটু লিখে পাঠান। আমি মেসেজ করে পাঠাইছি। এইটা আমার একটা বড় অপরাধ ছিল যে আমি কেন 8 দফার মধ্যে ওবায়দুল কাদেরের পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সেটা বললাম। এবং নাহিদ সার্জিসদের সাথে, আসিফ সহ আসলে ছাত্র নেতৃবৃন্দের সাথে বৃহস্পতিবার দিনই ওদের সাথে আলোচনা করে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেভাবে সারা দেশে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, শুক্রবারও করা হচ্ছে, কাজে এখন সরকারের পতন ছাড়া আমাদেরও মুক্তি নেই, জাতিরও মুক্তি নেই। কাজী নির্বিচারে গুলি, শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ঘাতক সরকারের পদত্যাগই এখন গণদাবি। এটা তো ওভার ফোনে আলোচনা করতেছিলাম, যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ, এই কনভারসেশনগুলো তাদের ছিল। এই কারণে বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নাহিদকেও নিয়ে এসেছিল। আমাকে চোখ খুলে দিয়ে নাহিদকে দেখছে যে কিন্তু নাহিদ দুইটারই ক্রসে দিয়ে দেবো। নাহিদের হয়তো আমাকে দেখাইছে চোখ বেঁধে, ওকে ও বুঝতে পারেনি, আমি বুঝতে পারিনি, কিন্তু আমাদেরকে যে ক্রসে দিয়ে দেবে এরকম ভাবে, যে কত শত শত মানুষ ক্রস ফায়ারে দিয়ে দিচ্ছে, চোখ মতো দু একটা দিলে কি হবে, তাদের আচরণটা এরকম ছিল। তারপরে আমাকে শুক্রবার দিন নিয়ে সারাদিন, শনিবার দিন পুরো ডে, রবিবার দিন আমাকে 11টার দিকে কিন্তু ডিবি কার্যালয়ে দেওয়া হয়। তখন আমি খুঁড়িয়ে পুলিশের পায়ে ভর দিয়ে ডিবি কার্যালয়ে আসি। ডিবি কার্যালয়ে ওখানে এডিসি অ্যাডমিন ছিল শাহিন শাহ। কতটা পাষণ্ড! মুক্তিযুদ্ধের সময় আমরা শুনেছিলাম ধর্ষণ করছে, মায়েরা নাকি মেয়েদের বলছে বাবা তোমরা একটু একজন একজন করে আসো, ছোট্ট মেয়ে আমার। আমাকে একবার দুপুরে ঝুলাইয়া শরীরে পায়ে মারলো। কেন মারছে জানেন? তাদের কিন্তু বেশিরভাগ ক্ষোভ হচ্ছে যে শালা তুই প্রধানমন্ত্রীকে নিয়ে কেন গালিগালাজ করিস, তুই আওয়ামী লীগের আমলে ভিপি হইছস, তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন তারেক রহমানের টাকায় তারেক রহমানের হয়ে তুই আন্দোলন করস। এই ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল কোনো খুব জিজ্ঞাসাবাদ না, জিজ্ঞাসাবাদ যা করেছে। আবার একটা দেখেন, এই যে নাট্যকার ডিবি হারুন, আমি বলছি যে ভাতের হোটেল ম্যানেজার, আমি বলছি যে তিনি নাট্যকার, দারুণ অভিনেতা। নাট্যকার ডিবি হারুন, আন্দালিব রহমান পার্থর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমি ঈদের আগে তাকে বলছিলাম যে আমি একটু